হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্বের হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের ভীমের নাগলোক দর্শন সম্পর্কে জানব। আগের অধ্যায়ে আমরা জেনেছিলাম যে পাণ্ডু এবং মাদ্রির কিভাবে মৃত্যু হয়। তো এই অধ্যায়ে আমরা জানব যে ভীমের নাগলোক দর্শন কিভাবে হয়েছিল। আসুন তবে শুরু করা যাক। পাণ্ডুর আশ্রমের নিকট যে সকল ঋষি বাস করতেন তারা মন্ত্রণা করে পাণ্ডু ও মাদ্রির মৃতদেহ এবং কুন্তী ও রাজপুত্রদের নিয়ে হস্তিনাপুরে গেলেন। এই সময় যুধিষ্ঠিরের বয়স 16, ভীমের 15, অর্জুনের 14 এবং নকুল সহদেবের 13 বছর ছিল। ঋষিরা রাজসভায় এলে কৌরবগণ প্রণত হয়ে সংবর্ধনা করলেন। ঋষিদের মধ্যে যিনি বৃদ্ধতম তিনি পাণ্ডু ও মাদ্রির মৃত্যু বিবরণ এবং যুধিষ্ঠিরাদির পরিচয় দিলেন এবং সভাস্থ সকলকে বিস্মিত করে সঙ্গীগণ সহ অন্তর্হিত হলেন। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর পাণ্ডু ও মাদ্রির অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। ত্রয়োদশ দিনে শ্রাদ্ধাদিকৃত্য সম্পন্ন হল। সকলে দুঃখিত মনে রাজপুরীতে ফিরে এলেন। তখন ব্যাস শোকবিহলা সত্যবতীর কাছে এসে বললেন, মাতা, সুখের দিন শেষ হয়েছে। পৃথিবী এখন গত যৌবনা, ক্রমশ পাপের বৃদ্ধি হবে। কৌরবদের দুর্নীতির ফলে ধর্মকর্ম লোপ পাবে। কুরুবংশের ক্ষয় যেন আপনাকে দেখতে না হয়। আপনি তপবনে গিয়ে যোগ অবলম্বন করুন। সত্যবতী তার পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকা ব্যাসীর কথা জানিয়ে বললেন, তোমরাও আমার সঙ্গে চলো। তারপর তারা 3 জনে বনে গিয়ে ঘোর তপস্যায় দেহত্যাগ করে ইষ্টলোকে গেলেন। পঞ্চপাণ্ডব তার পিতৃগৃহে সুখে বাস করতে লাগলেন। নানাবিধ ক্রীড়ায় ভীমই সর্বাধিক শক্তি দেখাতেন। তিনি ধৃতরাষ্ট্রপুত্রদের মাথা ঠোকাঠুকি করিয়ে জলে ডুবিয়ে এবং অন্যান্য প্রকারে নিগ্রহ করতেন। বাহুযুদ্ধে, গমনের বেগে বা ব্যায়ামের অভ্যাসে কেউ তাকে হারাতে পারত না। ভীমের মনে কোনো বিদ্বেষ ছিল না, তথাপি তিনি বালশৈল প্রতিদ্বন্দ্বিতার জন্য ধৃতরাষ্ট্রগণের অপ্রিয় হলেন। দুর্যোধন গঙ্গার তীরে প্রমাণকোটি নামক স্থানে উদককিরণ নাম দিয়ে একটি সুসজ্জিত আবাস রচনা করলেন এবং সেখানে নানা প্রকার খাদ্যদ্রব্য রাখিয়ে পঞ্চপাণ্ডবকে ডেকে নিয়ে গেলেন। সেখানকার উদ্যানে সকলে খেলার ছলে পরস্পরের মুখে খাদ্য তুলে দিতে লাগলেন। সেই সুযোগে পাপমতি দুর্যোধন ভীমকে কালকূট বিষ মিশ্রিত খাদ্য দিলেন। জলক্রীড়ার পর সকলে বিহার গৃহে বিশ্রাম করতে গেলেন, কিন্তু ভীম অত্যন্ত শ্রান্ত এবং বিষের প্রভাবে অচেতন হয়ে গঙ্গা তীরে পড়ে রইলেন। দুর্যোধন তাকে লতা দিয়ে বেঁধে জলে ফেলে দিলেন। সংজ্ঞাহীন ভীম জল নিমগ্ন হয়ে নাগলোকে উপস্থিত হলেন। মহাবিষ সর্পগণ তাকে দংশন করতে লাগলো। সেই জঙ্গম সর্পবিষে স্থাবর কালকূট বিষ নষ্ট হলো। চেতনা পেয়ে ভীম তার বন্ধন ছিন্ন করে সর্পবধ করতে লাগলেন। তখন কতগুলি সর্প নাগরাজ বাসুকীর কাছে গিয়ে সংবাদ দিলেন। বাসুকী ভীমের কাছে গিয়ে তার নিজের দৌহিত্রের দৌহিত্র অর্থাৎ কুন্তিভুজের দৌহিত্র বলে চিনতে পেরে গাঢ় আলিঙ্গন করলেন। বাসুকী বললেন, একে ধনরত্ন দিয়ে সুখী করো। একজন নাগ বললেন, ধন দিয়ে কি হবে? যদি আপনি তুষ্ট হয়ে থাকেন তবে এই কুমারকে রসায়ন পান করতে দিন। বাসুকীর আজ্ঞায় নাগগণ ভীমকে রসায়নকুণ্ডের কাছে নিয়ে গেলেন। ভীম সত্তন করে শুচি হয়ে পূর্বমুখে বসলেন এবং এক নিঃশ্বাসে এক একটি কুণ্ডে রস পান করে 8টি কুণ্ড নিঃশেষ করলেন। তারপর তিনি নাগদত্ত উত্তম শয্যায় শুয়ে সুখে নিদ্রিত হলেন। জলবিহার শেষ করে কৌরব ও পাণ্ডবগণ যখন ভীমকে দেখতে পেলেন না, ভীম আগেই চলে গেছে মনে করে তারা রথ, গজ ও অশ্বে হস্তিনাপুরে ফিরে গেলেন। ভীমকে না দেখে কুন্তী অত্যন্ত উদ্বিগ্ন হলেন। বিদুর, যুধিষ্ঠির প্রভৃতি সমস্ত নগরোদ্যানে অন্বেষণ করে কোথাও তাকে পেলেন না। কুন্তীর ভয় হলো হয়তো দুর্যোধন ভীমকে হত্যা করেছে। বিদুর তাকে আশ্বাস দিয়ে বললেন, এমন কথা বলবেন না। মহামুনি ব্যাস
বলেছেন আপনার পুত্রেরা দীর্ঘায়ু হবে। অষ্টম দিনে ভীমের নিদ্রাভঙ্গ হল। নাগগণ তাকে বললে, রসায়ন জীর্ণ করে তুমি অযুত হস্তির বল পেয়েছ, এখন দিব্য জলে স্নান করে গৃহে যাও। ভীম স্নান করে উত্তম অন্ন ভোজন করলেন এবং নাগদের আশীর্বাদ নিয়ে দিব্য আভরণে ভূষিত হয়ে স্বগৃহে ফিরে গেলেন। সকল বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির বললেন, চুপ করে থাকো, এ বিষয় নিয়ে কোনো আলোচনা করো না। এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে। দুর্যোধন বিফল মনোরথ হয়ে মনস্তাপ ভোগ করতে লাগলেন। রাজকুমারদের শিক্ষার জন্য ধৃতরাষ্ট্র গৌতম গোত্রজ কৃপাচার্যকে নিযুক্ত করলেন। তাহলে আজ এই অবধি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।